প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা মহামারীর কারণে আমরা তোমাদের সরাসরি ক্লাস নিতে পারছি না, তারপরেও বাংলাদেশ সরকার কর্তৃক যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে আমাদের কলেজ, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং তোমাদের কিছুটা হলেও উপকার আসছে বলে আমরা মনে করি। আজকে আমাদের আলোচনার বিষয় অর্থনীতি 2 নম্বর অধ্যায়, ভোক্তা এবং ভোক্তার আচরণ তত্ত্ব। অর্থাৎ এখানে আস্তে আস্তে কি উপযোগ, চাহিদা এবং যোগান। আমি গত ক্লাস আলোচনা করছিলাম চাহিদার কাকে বলে, চাহিদা বিধি, চাহিদা সমীকরণ, চাহিদা অপেক্ষক, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব একটা সূচি থেকে বা একটা সমীকরণ থেকে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। একটা সমীকরণের ভিত্তিতে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় তা দেখা যাক। আমরা বোর্ডে দেখা, এটা তোমরা লক্ষ্য করো। QD = 8 - 2P। একটা হতে পারে 2, QD বা Q দিতে পারে, Q কত 12 - 3P। 3, Q = 20 - 3P। 4, Q = 25 - 3P। সব একই নিয়মে আসবে। তারপর স্টোরের 5 নাম্বার PQ = 12। এরকম যেগুলো এই সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণের ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো। উপরোক্ত সমীকরণের ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো। চাহিদা রেখা অঙ্কন করো। উপরে যে কোনো একটা চাহিদা সমীকরণ দিয়ে দেবে, চাহিদা সমীকরণের ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো। আমরা যদি প্রথমটাই আলোচনা করি, 1 নম্বর দেওয়া আছে, প্রথমে লক্ষ্য দেওয়া আছে কি দেওয়া আছে 1 নম্বরে, যে QD এই QD না দিয়ে D দিতে পারে বা শুধু Q দিতে পারে। Q অর্থ এখানে চাহিদা 8 - 2P। এখানে আমরা গতদিনকে বলছিলাম QD হচ্ছে চাহিদা যা অধীন চলক, P হচ্ছে দাম যা আছে স্বাধীন চলক। P আছে কি, এখানে P আছে স্বাধীন চলক, অর্থাৎ দামের উপর কি নির্ভর করে, চাহিদা নির্ভর করে। আমি বলছিলাম আরেকটা জিনিস, গত ক্লাসে বলছিলাম যে দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। দামের সাথে চাহিদার সম্পর্কটা কি বিপরীতমুখী। এই বিপরীতমুখী সম্পর্ক, এই যে নেগেটিভ সম্পর্ক দিয়ে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, চাহিদা রেখার ঢালটা কি ঋণাত্মক। অনেক সময় কোশ্চেন করায় যে চাহিদা রেখাটা আকৃতি অঙ্কন করলে আকৃতি কেমন হবে। আমরা দেখে থাকি আকৃতি সাধারণত বাম হাতে ডান দিকে নিম্নগামী হবে এবং সরলরৈখিক হবে। এখন এটা আমরা অঙ্কন করে দেখি। P = প্রথমে 1 ধরি। P = 1 হলে, P মানে কি, তাহলে দাম। P = 1 হলে QD = কত হবে, তাহলে 8 - 2 × 1 সমান 8 - 2 সমান কত, তাহলে 6। আবার P = কত 2 হলে QD = কত হবে 8 - 2 × 2, তার মানে P জায়গায় বসাচ্ছে কত 2 সমান থাকে কত 4। P = 3 হয়, দাম যদি 3 টাকা হলে তখন QD = কত আসে 8 - 2 × 3, তার 3 দুগুণে 6, বাদ থাকে 2। এখন আমরা চাহিদা সূচি অঙ্কন করি। চাহিদা সূচি
দাম আছে কি দাম পি, আর চাহিদা কত, এখানে কিউ ডি বা কিউ দিতে পারে। দাম আছে 1 টাকা। দামকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গত ক্লাসে বলছিলাম দামকে সবসময় আমরা টাকা দিয়ে পরিশোধ করি। দামকেও সবসময় আমরা কি দিয়ে পরিশোধ করি? টাকা দিয়ে পরিশোধ করি। তাহলে দামকে আমরা টাকা দেব। দাম যখন 1 টাকা তখন চাহিদা কত ছিল? 6 একক। একক মানে কি? এখানে কেজি হতে পারে, শেয়ার হতে পারে, লিটার হতে পারে, টন হতে পারে, এবং তারপরে যে কোনো একক বলছে। দাম যখন 1 টাকা, চাহিদা তখন কত? 6 একক। দাম যখন 2 টাকা তখন চাহিদা কত একক? 4 একক। দাম যখন কত? 3 টাকা তখন চাহিদা কত একক? 2 একক। অর্থাৎ দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদা হ্রাস পেয়েছে। কারণ কি? আমরা বলছিলাম দামের সাথে চাহিদার নেগেটিভ সম্পর্ক বিদ্যমান, এই কারণে দাম বাড়লে চাহিদা হ্রাস পেয়েছে। এখন সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করা হলো। এখানে আমাদের স্কেলটা সবসময় আমার ঠিক থাকছে। স্কেল এলোপাতাড়ি যাতে না হয়ে যায়, মানে স্কেলের মাপনের জন্য ঠিক থাকে। 1 ঠিক সমুদ্র রাখতে আনুমানিক স্কেল ধরে 2, তারপর হচ্ছে 3 আনুমানিক 1 2 3। এখানে আনুমানিক করলাম, কিন্তু তোমরা যখন খাতায় প্র্যাকটিস করবা তখন অবশ্যই স্কেল দেখবা 1 2 3 এরকম দাগ কাটা আছে, ওই দাগ কাটা অনুসরণ করবা। তারপরে এখানে 1 2 3 4 5 কত পর্যন্ত আছে? 6 একক পর্যন্ত। বেশি নিলেও কোনো ক্ষতি নাই। আমাদের চাহিদা আছে 6 একক পর্যন্ত, কিন্তু কেউ যদি বেশি দিয়ে ফেলে কোনো ক্ষতি নাই, কম নেওয়া যাবে না। তাহলে দাম যখন 1 টাকা, চাহিদা তখন কত একক? দাম যখন 1 টাকা, চাহিদা তখন 6 একক। চিত্রে দেখি, দাম যখন 1 টাকা, চাহিদা তখন 6 একক। তাহলে 1 টাকা বরাবর এই জায়গায় নিয়ে যাবো, এই যা চিত্রের এ বিন্দু বা এ সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা হলো। দাম যখন 1 টাকা, চাহিদা তখন 6 একক, যা এ বিন্দু বা এ সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা হলো। এখন দাম যখন বৃদ্ধি পেয়ে 2 টাকা হয়, তখন চাহিদা হ্রাস পেয়ে কত হয়? 4 একক হয়। যা চিত্রের কোন বিন্দু? বি বিন্দু বা বি সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা হলো। অনুরূপভাবে দাম বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হয়, চাহিদা হ্রাস পেয়ে যখন 2 একক হয়, যা চিত্রের সি বিন্দু বা সি সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এ বি ও সি বিন্দু যোগ করলে আমরা নির্দিষ্ট চাহিদা রেখা পেয়ে যাব। তাহলে যোগ করি। এখন এ বি ও সি বিন্দু যোগ করলে আমরা ডি ড্যাশ চাহিদা রেখা পাওয়া গেল। ডি ড্যাশ চাহিদা রেখা পাওয়া গেল, যা বাম হতে ডান দিকে নিম্নগামী, এবং অঙ্কিত চাহিদা রেখাটি সরল আকৃতি, একদম সোজা হয়েছে। অঙ্কিত চাহিদা রেখাটা কি হয়েছে? সরল আকৃতি। তাহলে আমরা প্রথমে একটা কোশ্চেন করছিলাম যে এই চাহিদা রেখাতে অঙ্কন করলে চাহিদা রেখাটার আকৃতি কেমন হবে। যে মাঝখানে যেহেতু চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, তাহলে চাহিদা রেখা অঙ্কন করলে চাহিদা রেখাটা কেমন হলো? বাম হতে ডান দিকে নিম্নগামী হয়েছে। এখন এই বর্ণনাতে আমরা দেখবো, এখানে আছে দেখাবো চাহিদা, এখানে দেখাচ্ছে দাম। তাহলে ভূমি অক্ষে পরিচয় দেবো। এখন চিত্রের বর্ণনা। ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা, লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হলো। ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা, লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন কত? 1 টাকা, তখন দ্রব্যের চাহিদা কত? 6 একক, যা এর সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা হলো।
দাম যখন বৃদ্ধি পেয়ে 1 টাকা থেকে 2 টাকা হয়, চাহিদা যখন 6 একক হতে হ্রাস পেয়ে 4 একক হয়, যা চিত্রে বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। অনুরূপভাবে দাম যখন 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3 টাকা হয়, চাহিদা যখন আরও হ্রাস পেয়ে 4 একক হতে 2 একক হয়, যা চিত্রের সি বিন্দু দ্বারা প্রকাশ করা হলো। এ বি ও সি বিন্দু যোগ করলে আমরা ডি ড্যাশ চাহিদা রেখা পেলাম নাকি। এবং অঙ্কিত চাহিদা রেখাটা কি হয়েছে? সরল আকৃতি, যা বাম হতে ডান দিকে নিম্নগামী। এই চাহিদা রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী হওয়ার একটা কারণ হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, তাই চাহিদা রেখাটা সাধারণত বাম হতে ডান দিকে নিম্নগামী হয়। অনেক সময় কোশ্চেন করে চাহিদা রেখা কোন দিকে অবস্থান কি, তখন আমরা বলবো চাহিদা রেখা সাধারণত বাম হতে ডান দিকে নিম্নগামী হয়। কারণ কি? দামের সাথে চাহিদার সম্পর্ক নেগেটিভ। এখন এই একই নিয়মে করা যাবে, তোমরা 1 2 3 4 এগুলো একই নিয়মে সব করা যাবে। এখন যদি আমরা 5 নম্বরটা করে দেখাই, পাঁচ নম্বরটা আছে কি PQ = 12, PQ = 12 এরকম দেয়া থাকতে পারে, PQ = দেয়া থাকতে পারে, এরকম থাকতে পারে PQ = 16, PQ = কত দেয়া থাকতে পারে 24, একই নিয়ম। তাহলে PQ = যদি 12 দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে বলছি যে এই সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে। PQ = 12 সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তা সাধারণত এখানে P আছে কি দাম, Q আছে দ্রব্যের চাহিদা। তা P আছে স্বাধীন আর Q আছে কি অধীন। তাহলে Q অধীনটাকে সবসময় আমরা বাম পাশে রাখার চেষ্টা করি। তাহলে বা লেখো কত Q = 12 কত P। এখন P এর বিভিন্ন মানে চাহিদার বিভিন্ন মান আমরা দেখব। P যদি 1 হয়, আগে নিয়ম P 1 হলে Q কত হবে? আচ্ছা 1 না ধরে বেশি ধরে 2 ধরে, P 1 হলে Q কত হবে? 12/2 কত হয়? 6। P 3 হলে Q কত হয়? 12/3, তাহলে 4। P কত? 4 হলে Q কত হয়? 12/4 = 3। তাহলে ঠিক একইভাবে আমরা চাহিদা সূচি করব। আগে চাহিদা সূচিটা কিভাবে করব? দাম আছে কত? দাম P, আর চাহিদাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এখানে চাহিদা আছে Q। দাম যখন কত? 2 টাকা, তখন চাহিদা কত? দাম যখন 2 টাকা, চাহিদা তখন 6 একক। দাম যখন 3 টাকা, চাহিদা তখন কত? 4 একক। দাম যখন 4 টাকা, তখন চাহিদা হয় কত? হ্রাস পেয়ে 3 একক। এখন আগে নিয়ে নেই, আমরা চাহিদা সূচি পেয়ে গেলাম। চাহিদা সূচিতে কি লক্ষণীয়? যে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদা হ্রাস পেয়েছে। এখন সূচির ভিত্তিতে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষকে, এটাকে বলা হয় ভূমি অক্ষ। ভূমি অক্ষ আমরা কি দেখাই? ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা পরিমাপ করি। ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা, এখানে কি পরিমাপ করি? এখানে আমরা দাম পরিমাপ করি। ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা, লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাপ করি। দাম যখন 2 টাকা, তাহলে আমরা স্কেলটাকে ঠিক করবো যে স্কেল ঠিক আছে কিনা। স্কেল আসলে দূর থেকে শুরু, কিন্তু দূর থেকে শুরু এখানে একটা খেয়াল করতে হবে, আগে 1 2 3 ছিল, এখন শুরু হচ্ছে 2 থেকে। আমি 1 থেকে শুরু করবো। মাপ ঠিক করার জন্য অনেকে এখানে 2 দেয়, 2 না দিয়ে আমরা স্কেল ঠিক থাকে না, তাহলে আমরা এখানে 1 থেকে শুরু করি। 1 2 3 4, 1 2 3 4। চাহিদাও ঠিক একইভাবে 1
2 3 4 5 6 পর্যন্ত আছে, 6 পর্যন্ত গেলাম। দাম 1 2 3 4, চাহিদা কত আছে 6 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6। সুচিত্র লক্ষণীয় যে দাম যখন 2 টাকা, চাহিদা তখন 6 একক। চিত্রে দেখি এখন দাম যখন 2 টাকা তখন চাহিদা আছে 6 একক, যা চিত্রে এ সংমিশ্রণ বা এ বিন্দু দ্বারা প্রকাশ করা হলো। দাম যখন 2 টাকা হতে বৃদ্ধি পেয়ে 3 টাকা হয়, চাহিদা তখন হ্রাস পেয়ে কত হয়? চাহিদা তখন হ্রাস পেয়ে দাম যখন 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3 টাকা হয়, চাহিদা তখন হ্রাস পেয়ে কত একক হয়? 4 একক হয়, যা চিত্রের বি বিন্দু দ্বারা প্রকাশ করা হলো। দাম যখন বৃদ্ধি পেয়ে কত হয়? 4 টাকা হয়, তখন চাহিদা হ্রাস পেয়ে কত একক হয়? 3 একক হয়। যা সি বিন্দু দ্বারা প্রকাশ করা হলো। এখন এই এ বি ও সি বিন্দু যোগ করলে এ বি ও সি বিন্দু যোগ করলে আমরা কি পাচ্ছি? ডি ডি ড্যাশ চাহিদা রেখা পাচ্ছি। এখানে পার্থক্যটা কি? আগে চাহিদা রেখা সরল আকৃতি, আর এখানে চাহিদা রেখাটা কি হয়েছে? একইভাবে চাহিদা রেখা হয়েছে বক্রাকৃতি। কারণ কি? এখানে সমপরাবৃত্তাকার চাহিদা রেখা, এই চাহিদা রেখাটা কি? সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। সমপরাবৃত্তাকার চাহিদা রেখা এখানে কি? যে এখানে প্রত্যেকটি এ বিন্দুতে যে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা, বি বিন্দুতে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই, সি বিন্দুতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই। অর্থাৎ এখানে প্রত্যেকটি বিন্দু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই হবে। এক্ষেত্রে এই জন্য রেখাটি হবে কি? সমপরাবৃত্তাকার। চিত্রের বর্ণনা দিয়ে ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা, আগেও বলছিলাম ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা, লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাপ করা হয়েছে। দাম যখন 2 টাকা তখন দ্রব্যের চাহিদা 6 একক, যা চিত্রের এ সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা হলো। দেখা যাক দাম যখন 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3 টাকা হয়, তখন চাহিদা হ্রাস পেয়ে কত একক হয়েছে? 4 একক হয়েছে, যা চিত্রের কি বিন্দু দ্বারা? বি বিন্দু বা বি সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক অনুরূপভাবে দাম যখন বৃদ্ধি পেয়ে 3 টাকা থেকে 4 টাকা হয়, তখন দ্রব্যের চাহিদা হ্রাস পেয়ে 3 একক হয়, যা চিত্রের সি বিন্দু দ্বারা প্রকাশ করা হলো। এখন এ বি ও সি বিন্দু যোগ করলে আমরা ডি ডি ড্যাশ চাহিদা রেখা পাচ্ছি, যা বাম হতে ডান দিকে কি? নিম্নগামী। শুধু পার্থক্য যে এই অঙ্কিত চাহিদা রেখাটি বক্রাকৃতি বা সমপরাবৃত্তাকার। একইভাবে তাহলে আমরা বাসায় প্র্যাকটিস করবো। এই 5টা দিলাম, এই 5টা দিলাম, 5টা বাসায় প্র্যাকটিস করবো। এখন চাহিদা এখানে আলোচনা করব যে চাহিদার সংকোচনটা কি, সংকোচন প্রসারণ। চাহিদার সংকোচন প্রসারণটাকে এখানে করি। চাহিদার সংকোচন প্রসারণ। সংকোচন মানে কি? সংকোচন হলো মানে কমে যাওয়া নাকি, আর প্রসারণ মানে সম্প্রসারণ বা বৃদ্ধি পাওয়া। চাহিদার সংকোচন প্রসারণ বলতে কি বুঝি? এখানে খেয়াল করি আমরা প্রথম দিকে আলোচনা করছিলাম, চাহিদা অপেক্ষক আলোচনা করছিলাম যে কিউ এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ কিউ বুঝলাম পি এক্স পি এস
পিসি পি ওয়াই টি এন এ ডট ডট অনেক অনেক কিছু ছিল এখানে। এখানে চারটা নির্ভর করে সেই দ্রব্যের দামের উপরে, পরিবর্তক দ্রব্যের দামের উপরে, পরিপূরক দ্রব্যের দামের উপরে, আয়ের উপরে, রুচির উপরে, পণ্যের সংখ্যার উপরে, আবহাওয়া জলবায়ু ইত্যাদির উপরে চাহিদা নির্ভর করে। চাহিদা যে সমস্ত জিনিসের উপর নির্ভর করে, গত ক্লাসে আলোচনা করলাম, চাহিদা যে সমস্ত জিনিসের উপর নির্ভর করে তার সাথে চাহিদার যে সম্পর্ক, তার যে অপেক্ষকের মধ্যে প্রকাশ করা হয় সেটাকে সাধারণত বলা হয় চাহিদা অপেক্ষক। এখানে চাহিদা অপেক্ষকের প্রতি আমি বলছিলাম যে চাহিদা অন্য উপাদান স্থির থেকে উপকরণ, চাহিদার যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তার অন্য উপকরণ বা উপাদান স্থির থেকে যখন দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায় তখন তাকে বলে চাহিদার সংকোচন। শুধু একটা কথা মনে রাখতে হবে, অন্য চাহিদার যে সমস্ত নিয়ামকের উপর বা উপাদানের উপর নির্ভর করে তার অন্যগুলো স্থির থেকে, আমি তাকে দেখাচ্ছি এইগুলো স্থির। চাহিদার যে সমস্ত উপকরণের উপর নির্ভর করে তার অন্য উপাদান স্থির থেকে যদি দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায় তখন তাকে বলা হয় চাহিদার সংকোচন। সংক্ষেপে বলি, পিএক্স এই দ্রব্যের দাম বৃদ্ধি পেলে, যদি এই দ্রব্যের দাম বৃদ্ধি পেলে পিএক্স কি হবে? পিএক্স অবশ্যই কমে যাবে। তাহলে এটা সমান কি? এটা হচ্ছে চাহিদা সংকোচন। চাহিদা সংকোচন সংক্ষেপে মনে রাখতে হবে। দাম বৃদ্ধি পেলে উপরের দিকে দাম বৃদ্ধি পেলে কি হয়? চাহিদা হ্রাস পায়। সমান হচ্ছে কি তাহলে? চাহিদা সংকোচন। মনে থাকবে তো যে দাম বৃদ্ধি পেলে চাহিদা যদি কমে যায় তখন তাকে বলা হয় চাহিদা সংকোচন। ঠিক উল্টোটা মনে করতে হবে যে দাম হ্রাস পেলে যদি চাহিদা বেড়ে যায় চাহিদা সেটা কি বলা হবে? চাহিদা প্রসারণ। এখন চাহিদা সংকোচন প্রসারণ নিচে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। খেয়াল করি আমরা চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা, লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাপ করা হয়েছে। দাম যখন P1 তখন দ্রব্যের চাহিদা কত? দ্রব্যের দাম যখন P1 তখন দ্রব্যের চাহিদা হচ্ছে Q1। দ্রব্যের দাম যখন P1 তখন দ্রব্যের চাহিদা ছিল কত? Q1। অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যখন P1 থেকে বৃদ্ধি পেয়ে P2 হয়। দাম বৃদ্ধি পেয়েছে নাকি? P1 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? P2 হয়েছে। চাহিদা তখন Q1 থেকে হ্রাস পেয়ে কি হয়েছে? Q2 হয়েছে। তাহলে এইটুকু আছে বৃদ্ধি, চাহিদা একটু হ্রাস পেলে এটাকে কি বলা হবে? দাম বৃদ্ধি পেলে যদি চাহিদা হ্রাস পায় তখন চাহিদা সংকোচন। তাহলে এটা তো কি? Q1 Q2 হচ্ছে চাহিদা সংকোচন। এটা হচ্ছে তাহলে চাহিদা সংকোচন। দাম যখন P1 তখন দ্রব্যের চাহিদা Q1। অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যখন P1 থেকে বৃদ্ধি পেয়ে P2 হয় তখন দ্রব্যের চাহিদা Q1 থেকে হ্রাস পেয়ে Q2 হয়।
দেখা গেল দাম যখন Q1 থেকে Q2 বৃদ্ধি পেয়েছে চাহিদা, তখন Q1 থেকে হ্রাস পেয়ে Q2 হয়েছে। তাহলে দাম বৃদ্ধিতে চাহিদা হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে কি চাহিদা সংকোচন। এটাকে কি বলতে পারি? চাহিদা সংকোচন। বিপরীতভাবে আমরা যদি চিত্রটা ঘোরাই দিই তাহলে চাহিদা কি হয়ে যাবে? যদি ঘোরাই দিয়ে এরকম দিই তাহলে এটা ব্যাখ্যা করা যাবে। এটা যদি P1 দিই, এটা দিই Q1, এটা P2, এটা Q2, এখন বর্ণনা ঠিক উল্টে যাবে, তাহলে একটুখানি চেঞ্জ করে দিলে হয়ে গেল। এখান থেকে একই রকম বর্ণনা, দাম যখন P1 তখন দ্রব্যের চাহিদা ছিল কত? Q1। দ্রব্যের দাম যখন P1 তখন দ্রব্যের চাহিদা ছিল Q1। এখন দাম হ্রাস পেয়েছে, ঠিক উল্টোটা, P1 থেকে হ্রাস পেয়ে P2 হয়, তখন দ্রব্যের চাহিদা Q1 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? Q2 হয়েছে। তাহলে দাম হ্রাস চাহিদা বৃদ্ধি কি হবে? এখানে বুঝলাম দাম হ্রাস পেলে যদি চাহিদা বাড়ে তখন তাকে বলা হয় চাহিদা প্রসারণ বা সম্প্রসারণ। আমরা আবার ক্লিয়ার করি ব্যাপারটা। ভূমি অক্ষে দ্রব্যের চাহিদা, লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাপ করা হয়েছে। দাম যখন P1 তখন দ্রব্যের চাহিদা ছিল কত? চিত্রে দেখা যাচ্ছে Q1। এখন দাম P1 থেকে হ্রাস পেয়ে যখন P2 হয় তখন চাহিদা কি হয়েছে? চাহিদা Q1 থেকে বেড়ে Q2 হয়েছে। তাহলে দাম হ্রাস পেলে যদি চাহিদা বেড়ে যায় তখন তাকে বলা হয় চাহিদা প্রসারণ বা সম্প্রসারণ। ক্লিয়ার? কোনো সমস্যা নেই তো? চাহিদা সংকোচনের ঠিক বিপরীত আছে প্রসারণ। ঠিক সংকোচন প্রসারণের জায়গায় কি আছে? এবার সংকোচন প্রসারণ আমরা জানলাম, এবার চাহিদা হ্রাস বৃদ্ধি যাবে। চাহিদা হ্রাস বৃদ্ধি, মনে আছে দুটো জিনিস একই কিন্তু আসলে একই না। আগে জানলাম চাহিদা সংকোচন প্রসারণ, আর এখন জানবো চাহিদা হ্রাস বৃদ্ধি। দুটো ঠিক সেম জিনিস না, ঠিক উল্টো জিনিস। মনে হয় একই, সংকোচন মানে হ্রাস তা না, প্রসারণ মানে বৃদ্ধি, দুটো একই রকম ভোলাই না যায়। আমরা এখানে আলোচনা করবো যে আগে চাহিদা Qx, ফাংশন অফ কি ছিল এখানে? চাহিদা Px, Ps, Pc, Y, P, N ডট ডট, ও আরও ছিল বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট, আরও অন্যান্য অনেক গুণের উপর নির্ভর করে চাহিদা, আবহাওয়া, জলবায়ু। তাহলে চাহিদা রাজনীতিটা কি বলবো? ঠিক উল্টোটা বলবো, দ্রব্যের দাম স্থির থাকে। দ্রব্যের দাম স্থির, ওই জন্য দাগ দিলাম। দ্রব্যের দাম স্থির, আগে ছিল দ্রব্যের দাম পরিবর্তনশীল, আর এখন দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য নিয়ামক অর্থাৎ অন্যান্য উপাদানের পরিবর্তনের ফলে যে চাহিদা কমে যায় তখন তাকে বলা হয় চাহিদা হ্রাস, আর যদি চাহিদা বেড়ে যায় তখন তাকে বলা হয় চাহিদা বৃদ্ধি। কোন অবস্থায়? দাম অপরিবর্তিত বা স্থির অবস্থায় অন্যান্য, অর্থাৎ অন্যান্য মানে কি? পরিবর্তন দ্রব্যের দাম হতে পারে, আয়ের উপর হতে পারে, রুচির কারণে যদি দাম বেড়ে যায় তখন তাকে বলা হবে চাহিদার বৃদ্ধি। আর যদি দাম কমে যায়, দাম এখানে কি বলছি যে দাম স্থির থেকে অন্যান্য নিয়ামকের কারণে যদি চাহিদা কমে যায় তখন তাকে বলা হয় চাহিদা হ্রাস। আর অন্যান্য নিয়ামকের কারণে যদি দাম স্থির থেকে চাহিদা বেড়ে যায় তখন তাকে বলা হয় চাহিদার বৃদ্ধি। বিষয়টি নিচে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। OX, OY ভূমি অক্ষটা কি দেখায়? ভূমি অক্ষে দেখায় দ্রব্যের চাহিদা। লম্ব অক্ষে কি দেখায়? লম্ব অক্ষে দেখায় দ্রব্যের
দাম। এখন দাম যখন P1, দাম যখন OP বা P1, ধরো দাম যখন OP1 তখন ধরবে চাহিদা কত? ধরবে চাহিদা যখন আছে Q1। দাম স্থির থেকে যে চাহিদা কি হয়? চাহিদা কমে যায়, বামে স্থান যুক্ত হয়। বামের স্থান যুক্ত নতুন চাহিদা কত হয়েছে তখন D ডবল ড্যাশ। তাহলে চাহিদা কত হয়েছে? চাহিদা আছে Q2। তাহলে এটা কি? চাহিদা হ্রাস। দাম স্থির থেকে চাহিদা Q1 থেকে হ্রাস পেয়ে কত হয়েছে? Q2। দাম স্থির থেকে চাহিদা Q1 থেকে হ্রাস পেয়ে কত হয়েছে? Q2। এটা হচ্ছে কি? এটা হচ্ছে চাহিদা হ্রাস। ঠিক উল্টোটা আমরা বলে দিই। উল্টোটা আমি কি করব? উল্টো চিত্র। দাম যখন P1 তখন দ্রব্যের চাহিদা ছিল কত? P1। দাম যখন P1 তখন দ্রব্যের চাহিদা আছে কত? P1। দাম স্থির থেকে যদি আবার আয় বেড়ে যায়, রুচি বেড়ে যায়, তাহলে চাহিদা কি বাড়বে না বাড়বে না? চাহিদা অবশ্য বাড়বে। সেক্ষেত্রে নতুন চাহিদা রেখা কত হবে? DD2। তাহলে দাম স্থির থেকে চাহিদা Q1 থেকে বেড়ে কি হয়েছে? Q2। তাহলে এটা চাহিদা কি? চাহিদা বৃদ্ধি। শেষ করে দিচ্ছি। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।